নমস্কার, গল্পের কোলাহলের 40 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। ধরো, রাতের বেলায় তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ কোথাও একা একা। হঠাৎ তুমি গাড়ির রিয়ার ভিউ মিররে দেখলে তোমার গাড়ির পেছন সিটে কেউ বসে রয়েছে। সে তাকিয়ে রয়েছে তোমার দিকেই। পেছন ঘুরে দেখলে কেউ নেই। কি তখন ভয় লাগবে তো? এরকমই আজকে রয়েছে তোমাদের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা, যেটা পাঠিয়েছে আবির। কেউ নিজের লেখা গল্প বা ঘটনা পাঠাতে পারো খুব সহজেই নিচে দেওয়া মেল আইডিতে golperkolahol@gmail.com। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করে একটু সাপোর্ট করো আমাদের ছোট্ট চ্যানেলকে। আর আরও এরকম সত্যি ভৌতিক ঘটনা শুনতে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল গল্পের কোলাহলটিকে। চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। আমি আবির। এই ঘটনাটি পাঠাচ্ছি ডানলপ, কলকাতা থেকে। আশা করি গল্পের কোলাহল পরিবারের সকল সদস্যরা খুব ভালো আছে এবং সুস্থ আছে। আমি পেশায় একজন ক্যাব ড্রাইভার। 2021 সাল থেকে আমি এই পেশার সাথে যুক্ত আছি। এখন 2026। গল্পের কোলাহলে তোমার গলায় সত্য ঘটনাগুলো শুনতে বেশ ভালো লাগে আমার, তাই আমার জীবনের একটি ঘটনা পাঠালাম। ঠিক করে লিখতে পেরেছি কি জানি না, ভালো লাগলে পাঠ করে শুনিও। ঘটনাটি ঘটেছিল আমার সাথে 2022 সালে, ভূত চতুর্দশীর রাত্রিরে। আমি রাতের দিকেই বেশিরভাগ গাড়ি চালাতাম, কারণ রাতে সমস্ত ক্যাব অ্যাপ্লিকেশনগুলোয় ভাড়া আর কমিশন ভালো দিত। সেই দিন রাতে আমি একটা ট্রিপ পেয়েছিলাম 12:30 নাগাদ, সল্টলেক থেকে মধ্যমগ্রামের একটি হাসপাতাল অবধি। হাসপাতালের নামটি আমি গোপন রাখলাম। আমি পৌঁছাই কাস্টমারের নির্ধারিত লোকেশনে। লোকেশনটি ছিল উইপ্রোর সামনের খালপোলে। তবে আমি যখন পৌঁছাই সেখানে কোনো মানুষকেই দেখতে পাই না। ফোনে ক্যাব অ্যাপ্লিকেশনে লোকেশনটা চেক করি, দেখি ঠিক জায়গাতেই আমি দাঁড়িয়ে রয়েছি। কল করি অ্যাপ্লিকেশনে দেওয়া কাস্টমারের নাম্বারে। ফোনটি বেজে বেজে কেটে যায়। কাস্টমারের নামের জায়গাটাও ফাঁকা ছিল, ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল পুরো। সেখানে কিছুই লেখা ছিল না। আমি আমার ভাগ্যকে দোষারোপ করতে থাকি। ভাবি কোনো কাস্টমার হয়তো ফেক বুকিং করেছে। তবে হাসপাতালের জন্য কেউ ফেক বুকিং চট করে করে না। অগত্যা আমি গাড়ির ভেতরে বসেই ভাবছিলাম যে ট্রিপটা ক্যান্সেল করে দেবো কি। আবার ভাবছিলাম যদি সত্যিই কেউ বিপদে পড়ে বুকিং করে থাকে, ক্যান্সেল করাটা কি উচিত হবে। তাই ওখানে 10 মিনিট অপেক্ষা করার সিদ্ধান্ত নিই আমি। গাড়ির দরজাটা খুলে নামি একটা সিগারেট খাবো বলে। দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছিল বাজির শব্দ। গাড়ির পাশেই দাঁড়িয়ে আমি সিগারেটটা জ্বালাই। সল্টলেকের ওই উঁচু উঁচু অফিস বিল্ডিংগুলোর মাঝে তখন ওই শুনশান রাস্তাটার দিকে তাকিয়ে আমি ভাবছিলাম যে সকালে কত ভিড় থাকে এখানে, আর রাতে কত ফাঁকা হয়ে যায়। হঠাৎ আমার গাড়ির ভেতর থেকে একটি গলার আওয়াজ ভেসে আসে, একজন ভদ্রলোকের। একটু তাড়াতাড়ি নিয়ে যাবেন দাদা, খুব উপকার হয়। আমি সিগারেটটা তৎক্ষণাৎ ফেলে দিয়ে গাড়ির ভেতরে ঢুকে দেখি একজন ভদ্রলোক বসে আছেন আমার গাড়ির পেছনের সিটে। সাথে রয়েছে একটি বাচ্চা মেয়ে। মেয়েটি লোকটির কোলে মাথা দিয়ে ঘুমোচ্ছে। আমি হকচকিয়ে যাই। আমার মনে ছিল পেছনের দরজাগুলো আমি লক করে রেখেছিলাম। লোকটাকে আমি জিজ্ঞাসা করি, আপনার কি বুকিং ছিল মধ্যমগ্রাম হাসপাতাল অবধি? লোকটি কিছু বলে না, শুধু ঘাড় নেড়ে হ্যাঁ বলে। আমি আর কথা বাড়াই না। গাড়ির ড্রাইভার সিটে বসে
ওটিপিটা মারতে যাই। দেখি ট্রিপ অলরেডি শুরু হয়ে গেছে, ওটিপিও চায় না। ম্যাপে তখন শুধু ড্রপ ডেস্টিনেশনের রুটটা দেখাচ্ছিল। আমি গাড়ি স্টার্ট দিয়ে এগোই গন্তব্যর দিকে। সব জানলার কাজগুলো বন্ধ করে আমি এসিটা চালাতেই পেছন থেকে লোকটি বলে ওঠে, এসিটা বন্ধ করে দেবেন? আমার মেয়ের শরীরটা ভালো নয়। আমি তৎক্ষণাৎ বন্ধ করে দিই। বেশ কিছুটা পথ অতিক্রম করার পর গাড়ির ভেতরের নিস্তব্ধতাটা কাটানোর জন্য আমি আস্তে করে লোকটিকে জিজ্ঞাসা করি, আপনার মেয়ের কি হয়েছে? পেছন থেকে কোনো উত্তর আসে না। আমি রিয়ার ভিউ মিররে লোকটির মুখটা দেখার চেষ্টা করি, কিন্তু রাস্তার আলোয় আর গাড়ির ভেতরের অন্ধকার মিলেমিশে তৈরি হয়েছিল আলো আঁধারের এক খেলা। তাতে আমি ভালো করে মুখটা দেখতে পাই না। কিছুক্ষণ বাদে লোকটি বলতে শুরু করে, আমার মেয়ে রিনি ছাড়া আমার আর কেউ নেই। ওকে যে করেই হোক বাঁচাতে হবে। আমি বলি, হ্যাঁ দাদা, আমি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাচ্ছি। বেশি তাড়াতাড়ি করে যেতে হবে না, তোমার জীবনের দাম অনেক। আমি যে ভুলটা করেছিলাম সেটা করো না। কথাটা শুনে আমি বুঝতে পারি না লোকটি কি বলতে চাইল শেষের কথাটায়। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করি, মানে আপনি কি ভুল করেছেন? ঠিক বুঝলাম না। লোকটি তারপর যা বলেছিল সেটা শোনার পরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। লোকটি যা বলেছিল তা হলো এমন, আমাদের বাড়ি মধ্যম গ্রামে। বাইকে করে আমার বউ আর মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম। ঘুরতে এসেছিলাম নিকো পার্কে। সারাদিনের রোদ্দুরে আমার মেয়ের খুব শরীর খারাপ লাগে। আমরা ভাবি খাবারের অনিয়মের জন্য হচ্ছে এরকম। বেরিয়ে আমরা খাবার খাই, মেয়েকেও খাওয়াই। তখন অনেকটাই সন্ধে হয়ে গেছিল, তবে মেয়ের শরীরটা ভালো লাগছিল না, পেটে ব্যথা হচ্ছিল ওর খুব। তাই আমি তাড়াতাড়ি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ চুপ হয়ে যায়। আমি বুঝতে পারি না উনি চুপ হয়ে গেলেন কেন। রিয়ার ভিউ মিররটা দেখে আমি চমকে উঠি। পেছনের সিট পুরো ফাঁকা, কেউ বসে নেই। আমি সজোরে ব্রেক কষে দাঁড় করাই গাড়িটা রাস্তার ধারে। ঘুরে দেখি ভালো করে, আমি পেছনে দেখি ফাঁকা, কোথাও কেউ নেই। তবে গাড়ির ভেতরে একটা অদ্ভুত গন্ধ ছাড়ছিল। গন্ধটা কাঁচা রক্তের মতো। গাড়ির ভেতরের আলোটা খারাপ হয়ে গেছিল, তাই আমি গাড়ি থেকে নেমে পেছনের দরজাটা খুলতে গেলাম। দেখলাম লক, কারণ আমি তো পেছনের দরজার লক শুরু থেকেই খুলিনি। ওই লোকটি যখন প্রথমে ঢুকে বসেছিল সেটা আমার একবার মনে এসেছিল। আমি কিছুক্ষণ ওখানেই থমকে দাঁড়িয়ে থাকি। সারা শরীর আমার ঘেমে যায় চিন্তায়। আমার সাথে কি হচ্ছিল বুঝতে পারছিলাম না। ছুটে যাই গাড়ির ভেতরে, ফোনটা হাতে নিয়ে আমি পুরো অবাক হয়ে যাই। ক্যাব অ্যাপ্লিকেশনে ট্রিপের জায়গায় দেখাচ্ছিল যে আমি কোনোই ট্রিপে নেই, আমার আইডি অফলাইন। আমি গাড়ির ভেতরেই বসে জল খাই। ঘড়িতে সময় দেখি তখন 1:30 বাজতে যায়। স্যার রমেশচন্দ্র মিত্র রোডে তখন প্রায় শুনশান। হঠাৎ হঠাৎ দু একটা গাড়ি ঝড়ের গতিতে পাশ দিয়ে চলে যাচ্ছিল। আমি রাস্তার ধারে দাঁড়িয়েই কাঁপছিলাম ভয় গাড়ির মধ্যে বসে। সেই রাত্রিরে আমি আর কাজ করি না, গাড়ি নিয়ে সোজা বাড়ি ফিরে যাই। বাড়িতে আমি আমার বাবা মাকে কিচ্ছু বলি না। তারা জিজ্ঞাসা করে আমি ফিরে এলাম কেন। আমি কথা ঘুরিয়ে দিয়েছিলাম। এরপর থেকে
টানা 1 মাস নাগাদ আমার সাথে ঘটতে শুরু করে অলৌকিক সব ঘটনা। আমি বুঝতে পারতাম আমার ঘরে আমি ছাড়া কেউ যেন আমার সাথেই রয়েছে। আমি অনুভব করতে পারতাম তাদের, কিন্তু কাউকে দেখতে পেতাম না। মধ্যরাতে হঠাৎ হঠাৎ আমি আওয়াজ শুনতে পেতাম অনেক রকমের, যেন কেউ কথা বলছে আমার ঘরে। তবে সেটা একজন নয়, যেন 2জন বা 3জন কথা বলতো। বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে আমার মনে আনন্দ হতো না। আমি একাই দরজা বন্ধ করে ঘরে থাকতাম। আমার জীবনের সব আনন্দ যেন কেউ সহ্য করতে পারছিল না। আমি রাতে গাড়ি নিয়ে বেরোলেও কাজে মন থাকতো না। এরকমই একদিন রাতে একজন কাস্টমারকে ড্রপ করতে যাচ্ছিলাম টালা থেকে লেক টাউন অবধি। ছেলেটি আমার পাশের সিটেই বসেছিল, আমার সাথে কথাও বলছিল, কিন্তু আমার যেন তার সাথে কথা বলতে ইচ্ছা করছিল না। ছেলেটি বুঝতে পেরে চুপ হয়ে যায়। হঠাৎ পাশের ছেলেটি বলে ওঠে, আমার মেয়েকে বাঁচাতে পারলে না, তোমারও বাঁচার কোনো অধিকার নেই। গলাটা অবিকল সেই লোকটির মতো। আমি চমকে উঠে বাঁদিকে বসা ছেলেটির দিকে তাকাই। আমার গায়ের সব লোম খাড়া হয়ে যায়। আমি দেখি সেই লোকটির অবয়ব আমার পাশে বসে, আর কোলে মাথা দিয়ে শুয়ে একটি বাচ্চা মেয়ে। লোকটির মুখটা আমি দেখতে পাই না, শুধু তার দাঁতগুলো দেখা যাচ্ছিল, কালো পচে যাওয়া দাঁত। হাসছে আমার দিকে তাকিয়ে। হাসির আওয়াজটা আমি শুনতে পাচ্ছিলাম, পৈশাচিক একটি হাসি। আমি চেঁচিয়ে উঠি, সামনে শুনতে পাই জোরে হর্নের আওয়াজ। লোকটি তাড়াতাড়ি হাত বাড়িয়ে দেয় আমার স্টিয়ারিংয়ের ওপর হাতটায়। আমার ক্ষণিকের জন্য মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে। সামনে দেখি একটি গাড়ি। সজোরে ব্রেক মেরে স্টিয়ারিংটা কোনো রকমে কন্ট্রোল করি। গাড়িটা দাঁড় করাই রাস্তার ধারে। পাশে তাকাই, দেখি ছেলেটি হাঁপাচ্ছে ভয়। আমাকে বলে ওঠে, আপনার কি হয়েছিল? আমাকে দেখে হঠাৎ ওরম করছিলেন কেন? আমি ক্ষমা চাই কাস্টমার ছেলেটির কাছ থেকে। দরজাটা খুলে মুখে চোখে ভালো করে জল দিই। তারপর নিজেকে শক্ত করি, মনকে বোঝানোর চেষ্টা করি যা দেখেছি সেটা ভুল। তবে সেটা আমি ভুল দেখিনি। আর ওই হাসির আওয়াজটা আমার কানে আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম। আমি লেক টাউনে ড্রপ করি কাস্টমার ছেলেটিকে। তবে ছেলেটি গাড়ি থেকে নামার আগে আমাকে একটি কথা বলে। আপনার গাড়ি থেকে খুব পচা রক্ত মাংসর গন্ধ ছাড়ছিল আপনি ওরকম যখন চেঁচাচ্ছিলেন। আমি পেছনে ঘুরে দেখেছিলাম, ওরা সপরিবারে পেছনে বসেছিল। আমি ছিলাম বলে আপনার কোনো ক্ষতি হয়নি। এই সিটে আমি একটি কাগজ মুড়ে রেখে গেলাম, ভেতরে কি আছে খুলে দেখার চেষ্টা করবেন না। গাড়িটি কাল ভালো করে পুজো করিয়ে নেবেন, তখন এই কাগজ মোড়াটি গঙ্গায় ভাসিয়ে দেবেন। বলেই প্রায় ছুটে যেন নেমে চলে যায় ওই ছেলেটি। আমি নামটাও জিজ্ঞাসা করতে পারি না। ক্যাবের অ্যাপ্লিকেশনে দেখি নাম কিছুই নেই। পাশের সিটে লক্ষ্য করি একটি ছোট কাগজ মোড়া রাখা আছে। আমার মনে ভয় করতে থাকে কাস্টমার ছেলেটির কথা শুনে। সেই রাতে আমি আর গাড়ি চালাবো না ভাবি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তবে ভুলবশত আমি একবার রিয়ার ভিউ মিররে গাড়ির পেছন সিটটা দেখি। তারপর যে আমি সেই রাত্রিরে কি করে বাড়ি ফিরেছিলাম সেটা শুধু আমিই জানি আর ভগবান জানে।
আমি দেখেছিলাম সেই লোকটি বসে রয়েছে পেছনের সিটে, কোলে বাচ্চা মেয়েটি, আর লোকটির পাশে বসে রয়েছে একজন মহিলা, পরনে একটি চুড়িদার, আর মহিলাটিও ওই একই রকমের হাসছে। তারও দাঁতগুলো ওই রকম পচা কালো, আর লোকটিও হাসছে। আমার কানে ভেসে আসছিল একটাই কথা বারবার, আমাদের মেয়েকে বাঁচালে না, তোমাকেও বাঁচতে দেবো না। আমি শক্ত করে চেপে ধরি স্টিয়ারিংটা, আর সামনে তাকিয়ে মহাদেবের নাম নিতে নিতে পৌঁছাই বাড়ি অবধি। গাড়ির ভেতরে পচা রক্তর গন্ধটা খুব ছাড়ছিল তখন। আমি প্রায় ছুটেই গাড়ি পার্ক করে বাড়িতে ঢুকে যাই। পরের দিন সকালে আমি আগে আমাদের বাড়ির সামনের মন্দিরে পুজো করাই আমার গাড়িটি, আর ওই কাস্টমার ছেলেটির দেওয়া কাগজ মোড়াটা গঙ্গার জলে ভাসিয়ে দিই। আমি খুলে দেখিনি ভেতরে কি ছিল, তবে আশ্চর্যর ব্যাপার, তারপর থেকে আমার সাথে এই 2026 অবধি আর কোনোদিনও কিচ্ছু এরকম ঘটনা ঘটেনি। আমি এখনো অবধি জানতে পারিনি ওরা কারা ছিল, কেনই বা আমাকে বেছে নিয়েছিল তাদের মেয়েকে বাঁচানোর জন্য। আবির, তুমি অনেক সাহসী। এখনো যে তুমি রাতে ক্যাব চালাও, এটা সব থেকে তার বড় প্রমাণ। আমার ভয় লাগছে তোমার ঘটনাটি পাঠ করে। খুব ভয়ানক কিছু হতে পারতো তোমার সাথে। ওই ছেলেটির জন্য বড় কোনো ক্ষতি হয়নি তোমার। খুব ভালো লাগলো তোমার ঘটনাটি পাঠ করে। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে তোমার জীবনের এই ঘটনাটি পাঠানোর জন্য। আর শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি কমেন্ট করে। লাইক শেয়ার করে একটু সাপোর্ট আর ভালোবাসা দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।